But why it is different than the other analgesic drug like non-steroidal anti-inflammatory drug or any other analgesic? What is the difference between opioid analgesic and other analgesic? Those are commonly available over-the-counter drug. অ্যাডিকটিভের জন্য তো ওভার দ্য কাউন্টার ড্রাগ সেটা বারণ করা হয়েছে, কিন্তু why it is different from other analgesic drugs? What is the difference between opioid and other group of analgesics? Main difference টা কি? অন্যান্য ড্রাগ গুলো কি করে? অন্যান্য যে সমস্ত অ্যানালজেসিক ড্রাগ পাওয়া যায়, অ্যানালজেসিক পড়ানো হয়েছে তো নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ। হ্যাঁ হ্যাঁ, ইয়েস নো, মানে এমন কিছু না, ইয়েস নো নো পড়ানো হয়নি। কোন রিসেপ্টরে কাজ করে কালকে পড়ানো হয়েছে। হোয়াট আর দ্য ডিফারেন্ট রিসেপ্টর? মিউ কাপ্পা ডেল্টা বা মিউ ডেল্টা কাপ্পা, হোয়াটএভার। এবার প্রিডমিনেন্ট রিসেপ্টর কোন রিসেপ্টরের উপর মরফিন অ্যাক্ট করে প্রিডমিনেন্টলি? যে সমস্ত ওপিওয়েড ড্রাগস গুলো পাওয়া যায় অ্যাভেলেবল, দোজ আর অ্যাভেলেবল, তাদের টার্গেট কোন রিসেপ্টর? বা এখনো পর্যন্ত যে সমস্ত অ্যাভেলেবল ড্রাগ পাওয়া গেছে তাদের টার্গেট কোন রিসেপ্টরে থাকে? হোয়াট ইজ দ্য টার্গেট রিসেপ্টর? ডেল্টা না হলে কাপ্পা, তারপরে আরেকটাই বাকি থেকে যাচ্ছে। তিনের মধ্যে তৃতীয় যে হবে সেই তো হবে। হ্যাঁ, মিউটাই কমন রিসেপ্টর, মিউ ওপিওয়েড রিসেপ্টর। কাপ্পার প্রবলেম কি? হোয়াট ইজ দ্য প্রবলেম অফ কাপ্পা? কাপ্পা অ্যাগনিস্ট বানালে কি অসুবিধা হবে? কাপ্পার এফেক্ট কি? এনি আইডিয়া? বই থাকলে বই দেখ, অসুবিধা নেই, তার সুবিধা হবে। বই, পিডিএফ, এনিথিং। কাপ্পার অসুবিধা কোথায়? কাপ্পার অ্যানালজেসিক প্রপার্টি আছে, কিন্তু দে হ্যাভ ডিসফোরিক এন্ড সাইকোমাইমেটিক এফেক্ট। সুতরাং কাপ্পা অ্যাগনিস্টিক প্রপার্টি, দোজ হু হ্যাভ কাপ্পা অ্যাগনিস্টিক প্রপার্টি, they produce dysphoria and psychomimetic effect, তারা সাইকোসিস প্রডিউস করতে পারে, সেটা আমাদের দরকার নেই। অ্যাপার্ট ফ্রম অ্যানালজেসিয়া দে অলসো প্রডিউস ডিসফোরেটিক এফেক্ট এন্ড সাইকোমাইমেটিক এফেক্ট। সো কাপ্পাটা আমাদের খুব একটা দরকার নেই। আর হোয়াট ইজ দ্য স্পেশালিটি অফ মিউ ওপিওয়েড রিসেপ্টর এন্ড ইটস অ্যাগনিস্ট রাদার অর ওপিওয়েড অ্যাগনিস্ট ড্রাগ আর ওপিওয়েডস গুলো যেগুলো ইউজ করা হয় সেগুলোর স্পেশালিটি অ্যানালজেসিয়াতে কি? দে ক্যান ইনহিবিট অ্যালজেসিয়া অর পেইন, পেইনটাকে সাপ্রেস করে ভায়া সেন্ট্রাল না পেরিফেরাল পাথওয়ে? কোনটা হবে? সেন্ট্রাল পাথওয়ে হবে না পেরিফেরাল পাথওয়ে? পেইনের তো একটা ট্র্যাক্ট আছে, তাই তো ফিজিওলজিতে পড়েছিস। পেইনের তো একটা ট্র্যাক্ট আছে, স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। স্পাইনাল লেভেলে কোথায় হয় পেইন প্রসেসিং? কোথায় হয়? ডরসাল হর্ন অফ দি স্পাইনাল কর্ড, সাবস্টেন্সিয়া জিলাটিনোসা, তাই তো। তারপরে এটা কন্ট্রাল্যাটারালি কোথায় গিয়ে যাচ্ছে? থ্যালামাস। আর একটা স্পাইনোফিউগাল ট্র্যাক্ট থাকছে যেটা প্যারালাল যাচ্ছে, সেটাও মিডিয়াল পার্ট অফ দা থ্যালামাস বা মোর মিডিয়াল পার্ট অফ দা থ্যালামাস। তারপরে কোথায় যাচ্ছে? সোমাটোসেন্সরি কর্টেক্স। ওকে, সেন্ট্রাল পাথওয়েতে পেইনটা ইনহিবিটেড হয়, সেন্ট্রাল পাথওয়েতে পেইনটা ইনহিবিটেড হয়। মিউ এর স্পেশালিটি হচ্ছে বা ওপিওয়েড অ্যাগনিস্ট বা ওপিওয়েডস গুলো স্পেশালিটি হচ্ছে দে ক্যান রিডিউস দ্য পেইন সেন্সেশন ভায়া দ্য সেন্ট্রাল পাথওয়ে। তিনটে পাথওয়ে আছে, থ্রি পাথওয়ে। সেন্ট্রাল পাথওয়ে পেরিফেরালি নট অতটা স্ট্রং, পেরিফেরালের অ্যাকশনটা একটু আলাদা। আরেকটা অ্যাকশন থাকছে স্পাইনাল লেভেল। হাউ ইট অ্যাক্ট স্পাইনালি, কিভাবে স্পাইনালি অ্যাক্ট করে। আরে এগুলো বললে তোদের সুবিধা হবে, তোদের অতটা এফোর্ট দিতে হবে না, একটুখানি রিক্যাপও হবে যদি পড়ে থাকিস। আলটিমেটলি কিভাবে স্পাইনাল লেভেলে এটা রিডিউস করে পেইন সেন্সেশন,
হ্যাঁ সেটা তো জায়গা স্পেসিফিক পার্ট ডরসাল হর্ন অফ দি স্পাইনাল কর্ড সাবস্টেন্সিয়া জিলাটিনোসা আর ট্রাইজেমিনাল নিউক্লিয়াস স্পাইনাল লেভেলে যে ট্রাইজেমিনাল নিউক্লিয়াস থাকে সেটা ঠিক আছে তাহলে কি করে ওখানে কি করে হোয়াট ইজ দা কোন ফাইবার দিয়ে পেইন সেন্সেশন গেলে দ্যাট ইজ প্রিভেন্টেড বাই ওপিওয়েড অ্যাগনিস্ট হ্যাঁ স্পাইনাল ট্র্যাক্ট কোন ফাইবার তিনটে ফাইবার আছে তো এ ডেল্টা এ বিটা এন্ড সি ফাইবার কোনটা গেলে প্রিভেন্ট করে সবথেকে বেশি ওপিওয়েড এ ডেল্টা এন্ড সি ফাইবার আর এ বিটা দিয়ে কোনটা যায় নিউরোপ্যাথিক পেইন লো থ্রেশহোল্ড পেইন আর এগুলো হচ্ছে হাই থ্রেশহোল্ড পেইন হাই থ্রেশহোল্ড রিপিটেটিভ পেইন তাহলে এবার বোঝা গেল তাহলে এর অ্যাকশন থেকে এ ডেল্টা এন্ড সি ফাইবার দিয়ে যে পেইন পাথওয়ে গুলো যাচ্ছে যে পেইন সেন্সেশন গুলো যাচ্ছে সেগুলোকে ইনহিবিট করছে কোথায় একটা স্পাইনাল লেভেলে একটা সেন্ট্রাল লেভেলে কোথায় অ্যাক্ট করে এখানে তো সাবস্টেন্সিয়া জিলাটিনোসা আলটিমেটলি কি করে হাউ ইট উইল অ্যাক্ট পেরিয়াকুইডাক্টাল গ্রে আর ডরসাল র্যাফে আর হচ্ছে লোকাস কোয়ারুলাস ঠিক আছে এখান থেকে প্রসেসিং গুলো হয় পেরিয়াকুইডাক্টাল গ্রে ডরসাল র্যাফে এন্ড লোকাস কোয়ারুলাস ঠিক আছে এইখান থেকে ডিসেন্ডিং পাথওয়েতে অ্যাক্ট করে তাহলে স্পাইনাল লেভেলে কি করে হাউ ইট উইল অ্যাক্ট হাউ ইট অ্যাক্ট টু প্রিভেন্ট পেইন পারসেপশন কিভাবে করবে কোন রিসেপ্টর দিয়ে মানে মিউ ডেল্টা কাপা হোয়াট টাইপ অফ রিসেপ্টর মিউ ডেল্টা কাপা হোয়াট টাইপ অফ রিসেপ্টর ইট is it ion channel receptor is it ion channel receptor আরে বেসিকে গেলে সব সোজা G protein coupled receptor and it is inhibitory type ultimately inhibitory type হলে কি হবে what ultimately it will inhibit adenylyl cyclase cyclic AMP reduce তারপরে cyclic AMP reduce হলে কি হবে reduce protein kinase A or inhibit the entry of calcium in the cell or আরেকটা কি করতে পারে হাইপারপোলারাইজেশন কিভাবে করে it will enhance the K+ efflux from the cell তাহলে A delta and C fiber দিয়ে যেটা হচ্ছে আলটিমেটলি পেরিফেরিতে যেটা হচ্ছে স্পাইনাল লেভেলে কি হচ্ছে স্পাইনাল লেভেলে ক্যালসিয়াম এন্ট্রি মানে প্রি সাইন্যাপটিক্যালি ক্যালসিয়াম এন্ট্রিটা বন্ধ করছে তার মানে neurotransmitter release বন্ধ হচ্ছে reduces the neurotransmitter release from the peripheral neurons তারপরে কি করছে স্পাইনাল লেভেলে পোস্ট সাইন্যাপটিক যে নিউরনটা থাকছে সেখান থেকে হাইপারপোলারাইজ করে দিচ্ছে আলটিমেটলি পেইন ট্রান্সমিশনটা বন্ধ হচ্ছে এটা স্পাইনাল লেভেলে কাজ করে আর সেন্ট্রাল লেভেল থেকে পেরিয়াকুইডাক্টাল গ্রে এর মধ্যে কি করে গাবা নিউরোট্রান্সমিটার দ্যাট ইজ দ্য ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার অফ দ্য সিএনএস ঠিক আছে এক্সাইটেটরি গুলো কি ইনহিবিটরি আরেকটা কি আছে হোয়াট ইজ দ্য আদার ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার ইন দ্য সিএনএস এক্সেপ্ট গাবা আরেকটা কি আছে গ্লাইসিন আর এক্সাইটেটরি সিএনএস এ এনএমডিএ তো রিসেপ্টর গ্লুটামেট গাবা গ্লাইসিন ইনহিবিটরি এন্ড গ্লুটামেট হচ্ছে এক্সাইটেটরি ঠিক আছে তাহলে গাবা নিউরোট্রান্সমিটার সিক্রেশন ইন দা পেরিয়াকুইডাক্টাল গ্রে তে বন্ধ হচ্ছে পেরিয়াকুইডাক্টাল গ্রে থেকে যে ফাইবার গুলো যাচ্ছে একটা লোকাস কোয়ারুলাস আরেকটা যাচ্ছে পেরিয়াকুইডাক্টাল গ্রে তে থাকছে কিছু একটা লোকাস কোয়ারুলাস একটা মেডালা অবলঙ্গাটা থাকছে মেডালাতে থাকছে সেইখান থেকে আলটিমেটলি এরা কি করে গাবা রিলিজ যখন বন্ধ হবে তখন ইট ইনক্রিজেস দা রিলিজ অফ নরএপিনেফ্রিন এন্ড 5-hydroxytryptamine or otherwise it is called serotonin serotonergic transmission and norepinephrine or noradrenergic transmission টা বাড়াচ্ছে এইভাবে এদের পেইন প্রসেসিংটা এইভাবে বন্ধ হয় ঠিক আছে একটা স্পাইনাল লেভেলে হয় একটা সুপ্রাস্পাইনাল আর সেন্ট্রাল লেভেলে হচ্ছে আর একটা পেরিফেরাল লেভেলে এর যে অ্যাকশন সেটা যে সব সময় মিউ ডেল্টা কাপ্পা ওপিওয়েড রিসেপ্টর মেডিয়েটেড দ্যাট ইজ নট শিওর it may reduces the threshold
reduces না, it may increases the threshold, pain threshold on the peripheral nerve হতে পারে, আর there may be a local anesthetic like action। এই দুটো দিয়ে পেরিফেরাল পেন প্রসেসিংটা বন্ধ করা যেতে পারে। তাহলে মেইন এর হচ্ছে সেন্ট্রাল পেন প্রসেসিং পাথওয়েটাকে মডিউলেট করছে, মডিউলেশন, একটা সুপ্রাস্পাইনাল লেভেলে, একটা সুপ্রাস্পাইনাল লেভেলে, ভায়া দিস রিসেপ্টর, ভায়া জি প্রোটিন কাপল রিসেপ্টর অফ ইনহিবিটরি টাইপ। কিভাবে করছে? ডিক্রিজ দ্য এন্ট্রি অফ ক্যালসিয়াম, প্রিসাইন্যাপটিক্যালি করছে, আর পোস্টসাইন্যাপটিক্যালি hyperpolarization of the postsynaptic neuron, that it will increases the thresholdটা ইনক্রিজ করে দেবে। তো অল্প পেন সেনসেশন হবে না, অনেকটা বেশি স্টিমুলাস দিতে হবে যাতে ওই কে প্লাস ইফ্লাক্স বা হাইপারপোলারাইজেশনটাকে ওভারকাম করা যায়। ওকে, আচ্ছা সিক্রেশনের উপর কি এফেক্ট আছে? নিউরো এন্ডোক্রাইন সিক্রেশনের উপরে অপিওয়েড কি এফেক্ট? সমস্তই কমিয়ে দেয়। প্রোল্যাকটিন বাড়বে না কমবে? প্রোল্যাকটিন বাড়বে। কেন বাড়বে? হোয়াই? প্রোল্যাকটিন কার কন্ট্রোলে থাকে? ডোপামিন। এটা ডোপামিন কমাবে, প্রোল্যাকটিন বাড়বে। আবার বলতে পারিস তোরা তাহলে রিওয়ার্ডিং এফেক্টটা কিভাবে আসে? এটা ভেন্ট্রাল প্যালিডামে আলটিমেটলি ডোপামিন রিলিজ বাড়ায়। সো এই যে এর যে অ্যাডিকটিভ প্রপার্টি সেটা এইখান থেকে আসে। রিওয়ার্ডিং এফেক্ট সেটা ডোপামিন দিয়ে হয়, আর রিওয়ার্ডিং এফেক্টটা ভেন্ট্রাল প্যালিডাম থেকে ক্যারিড আউট হয়। ঠিক আছে, এই হলো মোটামুটি। আর স্মুথ মাসেলস এর উপর কি এফেক্ট আছে? কি 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 এফেক্ট করে বলতে পারে মোটামুটি? আরে গোবিন্দ রায় গর্গে একটা খুব ভালো নিমোনিক আছে, দেখে নি। স্যাকরা, সেডেশন, তারপরে অ্যানালজেসিয়া, C for constipation, R for truncal rigidity and respiratory depression, U for euphoria and meiosis। কোন এফেক্টটা, কোন ওপিওয়েডের এফেক্টটা ইজ নট টলারেন্ট বা নট কি বলবো, অনেকদিন ওপিওয়েড ইউজ করার পরেও সেই এফেক্টটা থেকে যায়। ওপিওয়েডের সমস্ত এফেক্টই টলারেন্স ডেভেলপ করে যায়, অ্যানালজেসিয়া থেকে আরম্ভ করে ইউফোরিয়া সমস্ত টলারেন্স ডেভেলপ করে যায়। কোন এফেক্টটা মোস্ট প্রমিনেন্ট এফেক্ট বা যেগুলোতে টলারেন্স ডেভেলপ করে না? কনস্টিপেশন না, কনস্টিপেশনের থেকে বেশি হচ্ছে মিওসিস। মিওসিস ইজ নট টলারেন্ট। ঠিক আছে, অন্য যতই ওপিওয়েড ইউজ, কালকে তোদের মরফিন পর্যন্ত হয়েছে, আজকে যে ড্রাগগুলো হবে সেগুলো হচ্ছে কিছুটা অ্যাগনিস্ট থাকবে, তারপরে কিছু পার্শিয়াল অ্যাগনিস্ট থাকবে, আর কিছুটা থাকবে হচ্ছে তোদের অ্যান্টাগনিস্ট। অ্যাগনিস্টের মধ্যে প্রথম যে ড্রাগটা আসবে সেটা ইজ দা মেপেরিডিন। মরফিন কনজেনার গ্রুপ অফ ড্রাগ। এটা ইউজ হয় মেইনলি কি হিসাবে ইউজ হয়? অ্যানালজেসিক ড্রাগ। ইট ইজ ইউজড অ্যাজ এ অ্যানালজেসিক ড্রাগ। হোয়াট ইজ দ্য বেনিফিট অফ ইউজিং মেপেরিডিন ওভার দ্য আদার ওভার দ্য মরফিন? কি হতে পারে? এক হচ্ছে এর যে সাইড এফেক্টস গুলো যেগুলো ছিল মরফিনের, that are less pronounced. Like, what is the most common side effect of morphine? Respiratory depression অনেকটা পরে হবে, তার আগে যেটা হবে commonly GI side effects, nausea, vomiting। nausea, vomiting এটা কম। আর কি হতে পারে? nausea, vomiting কম, সেরকম কনস্টিপেশনের এফেক্টটাও কম, কারণ স্মুথ মাসেলস এর উপর এফেক্ট কম, GI স্মুথ মাসেল। তো nausea vomiting কেন হয়? Why nausea vomiting হয়? Not only CTZ, মাল্টিপল অ্যাকশন কানেক্ট করে, প্রিডমিনেন্টলি CTZ এটা করে গ্যাস্ট্রিক যে এন্ট্রাল মাসকুলেচার সেখানকার ব্যাসাল টোনটা বাড়িয়ে দেয়, আর আপার ডিওডিনাম। তার ফলে ফুড প্যাসেজ যেটা হচ্ছে, আর তার সাথে রিল্যাক্স করে কোনটাকে? যে গ্যাস্ট্রিক রিজার্ভার যেটা থাকে সেটাকে রিল্যাক্স করে, তাহলে নিচের দিকটা টোন বেশি হয়ে গেল। তার মানে এন্ট্রাল মাসকুলেচার এন্ড আপার ডিওডিনামের টোন বেশি, ইনক্রিজ দ্য টোন। গ্যাস্ট্রিক রিজার্ভার ব্যাসাল টোন কম, এখানে বেশি এখানে কম, তাহলে কি হবে? গ্যাস্ট্রিক এমপ্টিং টাইম বেড়ে যাবে, গ্যাস্ট্রিক এমপ্টিং ডিলেড হবে। বোঝা গেল? গ্যাস্ট্রিক এমপ্টিং ডিলেড হবে। আবার এদিকে সিটিজেড স্টিমুলেট করছে, সিটিজেড স্টিমুলেট করে ভমিটিং ইনডিউস করছে। আর ইসোফেজিয়াল স্ফিংটারের উপর এফেক্ট কি হবে? হোয়াট ইজ দ্য এফেক্ট অফ ইসোফেজিয়াল স্ফিংটার via opioid drugs or any sphincter? সব করাতেই কনস্ট্রিক্ট করে, অ্যানাল স্ফিংটারও কনস্ট্রিক্ট করবে,
আবার এদিকে যে মাসেলটা যে প্রপালসিভ অ্যাক্টিভিটি ছিল সেটাকে ইনহিবিট করবে। কনস্টিপেশন, ইউরিনারি রিটেনশন কিভাবে হয়? দ্যাট ইজ দ্য স্ফিংটারিক কনস্ট্রিকশন, ইসোফেজিয়াল স্ফিংটারও কনস্ট্রিকশন, ঠিক আছে? কিন্তু তারপরে ভমিটিং কিভাবে হয় সেটা সিটিজেড এর এফেক্টটা প্রিডমিনেন্ট হয় আর গ্যাস্ট্রিক এমপ্টিংটা ডিলেড হয়, তখন সেখানে ইরিটেশন, সেখান থেকে ইসোফেজিয়াল স্ফিংটার ডাইলেটেশন এন্ড সিটিজেড স্টিমুলেশন, দেন ভমিটিং ইনডিউস করে। তাহলে মেপেরিডিনে যেটা হয়, এর যে এই সাইড এফেক্ট গুলো ছিল, একটা হচ্ছে কনস্টিপেশন, নজিয়া, ভমিটিং আর urinary retention that is less pronounced in the when we use meperidine, but there is a কিছু কিছু জায়গা আছে সেখানে মেপেরিডিন ইউজ করা থেকে বিরত থাকতে হবে। লাইক যখন আমরা কনকমিটেন্টলি ইউজ করছি মাও ইনহিবিটর, ট্রাইসাইক্লিক মাও ইনহিবিটর মানে MAO, মোনোঅ্যামাইন অক্সিডেজ ইনহিবিটর গ্রুপ অফ ড্রাগস, ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগস, এগুলো যখন ইউজ করছি তখন উই হ্যাভ টু রিমেইন কশাস বিকজ অফ there is a chance of precipitation of serotonin syndrome. Serotonin syndrome এর কি কি এফেক্ট হতে পারে? What is the effect? হাইপারথার্মিয়া হতে পারে, হেডেক, হাইপোটেনশন, হাইপারটেনশন যে কোনো একটা প্রিডমিনেন্ট হতে পারে, ডেলিরিয়াম হতে পারে, আলটিমেটলি কনভালশন, কোমা, এত পর্যন্ত যেতে পারে যদি সিভিয়ার, ডিপেন্ডিং অন দা সিভিয়ারিটি, ঠিক আছে? সিভিয়ারিটির উপর ডিপেন্ড করে হতে পারে। সেরোটোনিন সিনড্রোম প্রেসিপিটেট করতে পারে। আর কি হতে পারে? যেহেতু meperidine is metabolized by CYP, cytochrome P450 enzyme in the liver, তাহলে যারা CYP কে ইনহিবিট করবে, those drugs which inhibit the CYP enzymes in the liver, তাহলে তারা এর টক্সিসিটি প্রনটা বাড়িয়ে দেবে। ওকে, তাহলে রিভার্সও হতে পারে। রিভার্স কি হবে? যারা CYP কে ইনডিউস করবে তারা মেপেরিডিনের বায়োঅ্যাভেলেবিলিটি কমিয়ে দেবে এন্ড রিডিউসেস দ্য অ্যাকশন, ঠিক আছে? আর ইট শুড নট বি ইউজড উইথ D2 অ্যান্টাগনিস্ট লাইক ডোপামিন অ্যান্টাগনিস্ট, D2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট লাইক ক্লোরপ্রোমাজিন, ঠিক আছে, প্রোমেথাজিন, ঠিক আছে? বিকজ ইট ক্যান প্রেসিপিটেট রেসপিরেটরি ডিপ্রেশন টু হায়ার লেভেল, রেসপিরেটরি ডিপ্রেশনটাকে আরো হায়ার লেভেলে নিয়ে যেতে পারে। এই জন্য এটার সাথে ইউজ করা উচিত। আর জেনারেলি কমনলি অ্যানালজেসিক হিসেবে ইউজ করা হয়, এই জায়গা থেকে ব্যাপারটা থাকতে হবে। এরপর যেটা কমনলি ওয়ান অফ দ্য কমন কোশ্চেনও করা হয় সেটা হচ্ছে ইউজিং হোয়াট ইজ দ্য ইউজ অফ মেথাডন। মেথাডনের এবার কি হয়, ওপিওয়েডের একটা কমন প্রপার্টি হচ্ছে ওপিওয়েড গ্রুপ অফ ড্রাগস যদি এটা প্রলং ইউজ করা হয় তাহলে এদের টলারেন্স ডেভেলপ করে যায়, সেন্সিটাইজেশন ডেভেলপ করে যায়, ডিসেন্সিটাইজেশন ডেভেলপ করে যায়। What is the mechanism of desensitization? কি হতে পারে? How the desensitization is developed? Desensitization কিভাবে ডেভেলপ করে? Desensitization মানে কি বোঝা যাচ্ছে না? Desensitization, sensitization ছিল সেটা লস্ট। একটা ড্রাগ দিলে কাজ হচ্ছে, সেটা কাজ হচ্ছে না। Why? কিভাবে হতে পারে? সেটা কিভাবে হতে পারে? How? মোটামুটি যেগুলো আমরা এক্সপ্লোর করতে পেরেছি এখনো পর্যন্ত, ঠিক আছে? ডিসেন্সিটাইজেশন একটা টলারেন্সের আরো সিভিয়ার রূপ হচ্ছে ডিসেন্সিটাইজেশন। টলারেন্স when it is more severe then it is desensitization. ডিসেন্সিটাইজেশনে কি হবে? ড্রাগ দেওয়া হবে, নো এফেক্ট। কেন হবে? তার রিসেপ্টর, there is no receptor for that drug, no ligand for that receptor, or ligand রয়েছে রিসেপ্টর, ঠিক আছে? রিসেপ্টরের একটা কনফরমেশনাল চেঞ্জ হতে পারে, সেটা দিয়ে হতে পারে। বিটা অ্যারেস্টিনের নাম শুনেছিস? বিটা অ্যারেস্টিন একটুখানি ডিসেন্সিটাইজেশন টলারেন্সটা একটু পড়বি, দেখে নিবি। রিসেপ্টর ইন্টারনালাইজড হয়ে যায়, ইন্টারনালাইজেশন অফ দ্য রিসেপ্টর। রিসেপ্টর সারফেসে ছিল, সারফেস থেকে ঢুকে গেল, দ্যাট ইজ দ্য রিসেপ্টর ইন্টারনালাইজেশন। ইট ইজ একটা ফসফোরাইলেশন প্রসিডিউর আছে বিটা অ্যারেস্টিন দিয়ে হচ্ছে, এন্ডোসাইটিক প্রসিডিউর, বিটা ফসফোরাইলেশন প্রসিডিউর এন্ড বিটা অ্যারেস্টিন মেডিয়েটেড প্রসিডিউর। রিসেপ্টর ভেতরে ঢুকে গেল, তাহলে দেয়ার ইজ চান্সেস অফ ডেভেলপিং ডিসেন্সিটাইজেশন। এবার যত বেশি রিসেপ্টর ভেতরে ঢুকে যাবে তত ডিসেন্সিটাইজেশনের লেভেল বাড়বে বা টলারেন্স লেভেল বাড়তে বাড়তে ডিসেন্সিটাইজেশন লেভেলে গিয়ে পৌঁছবে। ওকে, তাহলে মেপেরিডিন গেল, এরপর হচ্ছে মেথাডন। মেথাডন ওপিওয়েডের যদি ইফ উই ইউজ ওপিওয়েড কন্টিনিউয়াসলি ইট ক্যান ডেভেলপ টলারেন্স দেন ডিসেন্সিটাইজেশন। ওকে, তাহলে ওপিওয়েডের যদি একটা ড্রাগ, ওপিওয়েড গ্রুপের ড্রাগ লাইক মেথাডন যদি লং অ্যাক্টিং হয়, যার টি হাফ যদি লং হয়, তাহলে দ্যাট ইজ এ ভেরি
difficult to use in analgesic, কারণ analgesic প্রপার্টিটা ইজিলি টলারেন্ট হয় বা তারপরে ডিসেন্সিটাইজেশন হয়ে যায়, ঠিক আছে? তাহলে মেথাডনের টি হাফ বেশি, দ্যাট ইজ এ প্রবলেম ফর ইটস ইউজ অ্যাজ অ্যানালজেসিক ড্রাগ। সেই জন্য মেথাডনের টি হাফ অ্যারাউন্ড 15 to 40 আওয়ার, ঠিক আছে? প্রায় 2 দিনের, মোর দ্যান 2 ডেজ, অ্যাপ্রক্সিমেটলি 2 ডেজ, নট মোর দ্যান 2 ডেজ, অ্যাপ্রক্সিমেট 2 ডেজ। তাহলে মেথাডনের যখন এই টি হাফ এতটা বেশি হয়ে যাচ্ছে, তখন এটা অ্যানালজেসিক প্রপার্টি যেটা রয়েছে সেটাতে টলারেন্স ডেভেলপ করে যায়। সেজন্য ইট ইজ নট ইউজড অ্যাজ অ্যানালজেসিক ড্রাগ মেথাডন, কারণ এর অ্যানালজেসিক অ্যাকশনটা অ্যাজ কম্পেয়ার টু মরফিন, মরফিনের যেমন 4 to 6 আওয়ার্স থেকে যায়, এটারও মেথাডনেরও অ্যানালজেসিক এফেক্ট রিমেইনস ফর অ্যাক্টিভ ফর 4 to 6 আওয়ার্স। তাহলে ইউ হ্যাভ টু গিভ মেথাডন ইফ ইট ইজ ইউজড অ্যাজ অ্যানালজেসিক এভরি 6 to 8 আওয়ার, 3 times or 4 times a day। আর এদিকে টি হাফ 15 to 40 আওয়ার্স, তাহলে ইট উইল প্রোডিউস টক্সিসিটি ডিউ টু অ্যাকুমুলেশন অফ দ্য ড্রাগ। সেজন্য মেথাডন কোথায় ইউজ করা হয়? মেথাডন ইউজ করা ডি অ্যাডিকশন প্রোগ্রাম। ডি অ্যাডিকশন প্রোগ্রাম মিন্স হিরোইন ডি অ্যাডিকশন। অ্যালকোহল ডিপেন্ডেন্সের ক্ষেত্রে অনেক সময় ইউজ করা হয়, মেইনলি হিরোইন ডি অ্যাডিকশনে মেথাডন ইজ ইউজড ডিউ টু ইজ প্রলং টি হাফ, ঠিক আছে? এরপরে এটা হচ্ছে মেথাডনের স্পেসিফিক ইউজ। এরপরে যে ড্রাগগুলো আসবে সেগুলো, আর এটা হচ্ছে দুটো ড্রাগ, এটা হচ্ছে লোপেরামাইড এন্ড ডাইফেনক্সিলেট, দুটো গ্রুপ অফ ড্রাগ। এর যে স্পেশালিটি কি, ইট ইজ লোপেরামাইড আর ডাইফেনক্সিলেট স্পেসিফিক্যালি ইউজ করা হয় এর কনস্টিপেটিং প্রপার্টি। মিউ ওপিওয়েড রিসেপ্টরে কি রয়েছে, এটা কনস্টিপেশন তৈরি করে, কারণ কোলোনিক যে প্রোপালসিভ মোটিলিটি রয়েছে সেটাকে ব্লক করে, কোলোনিক প্রোপালসিভ মোটিলিটি সেটাকে ব্লক করে। আর স্ফিংটারি কি করে, কনস্ট্রিকশন করে, অ্যানাল স্ফিংটারিং কনস্ট্রিকশন। তাহলে কনস্টিপেশন প্রোডিউস করে। এই এফেক্টটাকে কাজে লাগানো হয় when the propulsive activity বেশি। কখন propulsive activity বেশি হয়? ডায়রিয়া। তো লোপেরামাইড এন্ড ডাইফেনক্সিলেট এটা স্পেসিফিক্যালি মিউ রিসেপ্টর অ্যাগনিস্ট, আর ইট ইজ ইউজড অ্যাজ এ অ্যান্টি ডায়রিয়াল ড্রাগ। লোপেরামাইড বাজারে এমনি পাওয়া যায়, লোমোটিল নামে পাওয়া যায়, ঠিক আছে? লোপেরামাইড ইউজ করা 2 to 4 মিলিগ্রাম, 2 মিলিগ্রাম 4 মিলিগ্রাম দিয়ে ডোজে পাওয়া যায়, ঠিক আছে? তাহলে এটা ইউজ করে। এবার লোপেরামাইড এন্ড ডাইফেনক্সিলেট প্রিপারেশনটা এমন ভাবে করা হয় সো দ্যাট ইট ক্যান নট ক্রস দ্য ব্লাড ব্রেন ব্যারিয়ার, কারণ তাহলে সিএনএস এফেক্ট হবে, ঠিক আছে? এদের সল্ট প্রিপারেশন এমন করা হয় যাতে এদের বায়োঅ্যাভেলেবিলিটি খুব কম থাকে। বায়োঅ্যাভেলেবিলিটি যখন কম থাকবে তখন এর অন্যান্য সাইড এফেক্ট গুলো খুব একটা বেশি হবে না লোপেরামাইড এন্ড ডাইফেনক্সিলেটের। এটা মিউ ওপিওয়েড রিসেপ্টর অফ দি জিআই ট্র্যাক্টে বাইন্ড করছে and producing anti-diarrheal effect, ঠিক আছে? কিন্তু এর সাইড এফেক্ট কি হয়? এটা তো প্রপালসিভ মোটিলিটিটা বন্ধ করে, কিন্তু এটা সামটাইম ইনডিউসেস স্প্যাজমোটিক পেইন, স্প্যাজমটাকে ইনডিউস করে, ঠিক আছে? স্প্যাজমটাকে মাঝে মাঝে ইনডিউস করে। এটা ওপিওয়েডের প্রপার্টি, ওপিওয়েড রিসেপ্টরের প্রপার্টি বা ওপিওয়েড অ্যাগনিস্টের প্রপার্টি, যে এরা স্প্যাজমোটিক পেইনকে ইনডিউস করে। এরা টনিক যে ইনহিবিশন ছিল সেটাকে বন্ধ করছে, ব্লক। টনিক ইনহিবিশন, মাসেলের টনিক ক্লোনিক আমার থেকে তোরা ভালো জানিস। হোয়াট ইজ টনিক, হোয়াট ইজ ক্লোনিক? টনিক ইনহিবিশনটা বন্ধ করছে, কারণ প্রপালসিভ অ্যাক্টিভিটি হতে গেলে কি হবে? একটা জায়গায় কন্ট্রাকশন, ঠিক পরের পার্টে রিল্যাক্সেশন, মানে ইনহিবিশন হতে হবে। তাহলে এই প্রপালসিভ অ্যাক্টিভিটি বন্ধ করতে গেলে কি টনিক ইনহিবিশন, ইফ উই ব্লক দ্য টনিক ইনহিবিশন দেন দ্য প্রপালসিভ অ্যাক্টিভিটি উইল বি সাপ্রেসড, তাহলে কনস্টিপেশন প্রোডিউস করবে। তাহলে কনস্টিপেশনে মেইনলি ডায়রিয়াল, অ্যান্টি ডায়রিয়াল এফেক্টের জন্য এই ডাইফেনক্সিলেট এন্ড লোপেরামাইড উই ক্যান ইউজ, ঠিক আছে? আর এটা ইসোফেগাস বলছে যে জিআই ট্র্যাক্টে একটা সার্কুলার মাসল রয়েছে আর একটা লংগিটিউডিনাল মাসল রয়েছে। দুটো মাসলেরই প্রপালসিভ অ্যাক্টিভিটিটা বন্ধ করে, সার্কুলার মাসল এন্ড লংগিটিউডিনাল মাসল দুটোকেই বন্ধ করে। ওকে, ডাইফেনক্সিলেট এন্ড লোপেরামাইড। এরপরে যে ড্রাগটা আসবে, যেগুলো যে গ্রুপ অফ ড্রাগ, সেটা হচ্ছে ফেন্টানিল গ্রুপ অফ ড্রাগস। চারটে আছে দেখছি, 4 ড্রাগস: remifentanil, alfentanil and sufentanil. These are specifically mu opioid receptor agonist. Mu opioid receptor agonist. Sufentanil কিন্তু mu delta kappa সবকটাতে agonistic activity করে, কিন্তু mu opioid receptor agonistic property is far more than delta and kappa receptor. Affinity টা
ডেল্টা এন্ড কাপ্পা আছে কিন্তু far less than mu opioid receptor. এবার what is the advantage, why it is developed, fentanyl, ramifentanil, alfentanil and sufentanil? Because it is highly lipid soluble, এক নম্বর। নাম্বার 2, তাহলে র্যাপিড অনসেট অফ অ্যাকশন। ওকে, হাইলি লিপিড সলিউবল হলে কি হবে? এক নম্বর র্যাপিড, তাহলে ব্লাড ব্রেন ব্যারিয়ার ইজিলি ক্রস করবে এন্ড র্যাপিড অনসেট অফ অ্যাকশন। আরেকটা হচ্ছে র্যাপিড টার্মিনেশন অফ অ্যাকশন। কি জন্য হতে পারে? রিডিস্ট্রিবিউশন। রিডিস্ট্রিবিউশন কিভাবে হয় আইডিয়া আছে তো? জানিস তো রিডিস্ট্রিবিউশন, হাউ দ্য রিডিস্ট্রিবিউশন অকার্স? How the redistribution occurs in highly lipophilic drug? কিভাবে হয় আইডিয়া আছে? জানিস না? ইয়েস নো? হ্যাঁ, পড়েছিলি, ভুলে গেছিস? রিডিস্ট্রিবিউশনটা ভেরি সিম্পল, যদি ভাবিস তাহলে ভেরি সিম্পল। দ্যাট ইজ হাইলি লাইপোফিলিক ড্রাগ, তাদের ক্ষেত্রে বেসিক্যালি জেনারেল অ্যানাস্থেটিক্স গ্রুপ অফ ড্রাগের ক্ষেত্রে রিডিস্ট্রিবিউশনটা হয়। কি করে হয়? যে সমস্ত জায়গায় ব্লাড সাপ্লাই অত্যাধিক বেশি, where the কোন organ, which organ receives the more blood than others? brain, kidney, তাই তো? তাহলে যখন এখানে আইভি দেওয়া হবে বা সিস্টেমিক্যালি কোনো দিকে প্যারেন্টারালি দেওয়া হচ্ছে, তখন কোথায় সবথেকে বেশি যাবে? where? ব্রেনে যাবে। লিপিড লাইপোফিলিক ড্রাগ ইজিলি ক্রস করে যাবে। তাহলে কি হবে? একটা ভ্যাকাম তৈরি হবে কোথায়? ভাস্কুলার সিস্টেমে। তাহলে কি হবে? এবার কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টে কি হবে? ইনিশিয়ালি তো সার্কে ঢুকে যাচ্ছে, তখনও কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট কাজ করছে, কারণ দেয়ার ইজ হাই ড্রাগ কনসেন্ট্রেশন ইন দা ইন্ট্রাভাস্কুলার কম্পার্টমেন্ট। ওকে, সেখান থেকে কি হচ্ছে? এবার এক্সট্রাভাস্কুলার কম্পার্টমেন্ট, যেখানে ব্লাড সাপ্লাই বেশি, সেখানে ঢুকে গেল। এবার কি হলো? কনসেন্ট্রেশন ফলস, যখন তুই দেওয়া স্টপ করে দিলি। when you stop the administration via the IV route or any other parenteral route, the intravascular concentration degrade. তখন কি হবে? এখানে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট এখানে বেশি, ওখান থেকে আবার বেরিয়ে চলে আসবে। দ্যাট ইজ দ্য রিডিস্ট্রিবিউশন। সেই জন্য র্যাপিড রিডিস্ট্রিবিউশনের জন্য কি হবে? তাহলে র্যাপিড টার্মিনেশন অফ অ্যাকশন, যখনই স্টপ করে দিবি তার কিছুক্ষণের মধ্যে থেকেই এবার কিন্তু অ্যাকশন, যে ওর যে অ্যানালজেসিক অ্যাকশন, ওর যে অন্যান্য অ্যাকশন, সেগুলো কমতে থাকবে। তাহলে র্যাপিড অনসেট অফ অ্যাকশন, র্যাপিড টার্মিনেশন অফ অ্যাকশন, হাইলি লাইপোফিলিক ড্রাগ। আর কি কি অ্যাডভান্টেজ আছে? হিস্টামিন রিলিজ, অপিওয়েড তো হিস্টামিন রিলিজ করে, অপিওয়েডস অন মরফিন, দ্যাট উইল ইনক্রিজ দা হিস্টামিন রিলিজ। কিন্তু ফেন্টানিল গ্রুপ অফ ড্রাগস এর কিন্তু হিস্টামিন রিলিজিং প্রপার্টিটা নেই। ঠিক আছে? দে অলসো induce or stimulate the vagus nerve. তাহলে কি হবে? হার্ট রেট কি হবে? কমবে। there is a cardio protective action. ঠিক আছে? ACH mediate ultimately vagal stimulation করে হার্ট রেট, there is a decrease in heart rate. তাহলে rapid onset of action, rapid termination of action. আরেকটা যেটা হয়, এগুলো যখন অ্যানাস্থেসিয়ার ক্ষেত্রে induction, it is used in the induction of the anesthesia, initially use করা হয়। তাহলে it will reduce the requirement of the anesthetic drug. It will reduce the requirement of the anesthetic drugs. তাহলে these are the properties. সেই জন্য ramifentanil, alfentanil, sufentanil আর fentanyl group of drugs are discovered or used now. ঠিক আছে? Fentanyl is 100 times more potent than the morphine. And sufentanil, that is the maximal potency, that is the 1000 times more potent than the morphine. Okay? এবার রেমিফেন্টানিল এবার কোথায় ইউজ করা যেতে পারে? তাহলে ইন্ডাকশন অফ দ্য অ্যানাস্থেসিয়াতে ইউজ করতে পারি। ক্রনিক আইভি অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে কি কোথায় ইউজ করতে পারি? ইন কেস অফ ক্রনিক পেন সিচুয়েশন, তখন আমরা ইউজ করতে পারি, যেমন লেবার, পোস্ট অপারেটিভ পেন, এই সমস্ত ক্ষেত্রে আমরা ইট ইজ ইউজ করতে পারি। ঠিক আছে? এবার আরেকটা আছে রেমিফেন্টানিল। এর অনসেট অফ অ্যাকশন আরো আর টার্মিনেশন অফ অ্যাকশন আরো। ঠিক আছে? রেমিফেন্টানিল তাহলে কি ইউজ করা যায়? ডে কেয়ার সার্জারিতে আমরা ইউজ করতে পারি, বা প্রচন্ড পেইনফুল প্রসিডিউর, দোজ হুইচ আর ভেরি পেইনফুল, সেই সমস্ত সার্জারি ক্ষেত্রে শর্ট ডিউরেশনের ক্ষেত্রে আমরা রেমিফেন্টানিল ইউজ করতে পারি। যেহেতু এর অনসেট অফ অ্যাকশন মোর র‍্যাপিড আর টার্মিনেশন অফ অ্যাকশন দ্যাট ইজ অলসো মোর র‍্যাপিড দ্যান দ্য ফেন্টানিল এন্ড
অ্যালফেন্টানিল, তাহলে সেখান থেকে সেজন্য আমরা পোস্ট অপারেটিভ পেন বা ক্রনিক পেনে ইট শুড নট বি ইউজড, দ্যাট ইজ দ্য রেমিফেন্টানিল। আরেকটা অ্যাডভান্টেজ কি আছে, রেমিফেন্টানিল ইজ ডিগ্রেডেড বাই দ্য প্লাজমা স্টাডিজ, ইট ডাজ নট ডিপেন্ড ফর ইটস এক্সক্রিশন অন লিভার অর কিডনি। রেমিফেন্টানিল ইজ ডিগ্রেডেড বাই দ্য প্লাজমা স্টাডিজ, তাহলে এটাও একটা কারণ প্লাজমা স্টারেজ দিয়ে ডিগ্রেড হয় বলে এটার অনসেট অফ অ্যাকশন, টার্মিনেশন অফ অ্যাকশনটা মোর কুইক। দিস ইজ দ্য রেমিফেন্টানিল। ঠিক আছে, এই হচ্ছে এদের ইউজ। একটা আমরা ক্রনিক পেইন বা ইন্ডাকশন অফ দ্য সার্জারি, ইন্ডাকশন অফ দ্য অ্যানাস্থেসিয়াতে ইউজ করতে পারি, আর এখানে স্মল ডে কেয়ার সার্জারি বা দোজ প্রসিডিওর হুইচ আর ভেরি পেইনফুল এন্ড ভেরি স্ট্রেসফুল, সেক্ষেত্রে আমরা রেমিফেন্টানিল ইউজ করতে পারি। ক্রনিক পেনের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। আরো দুটো যে সমস্ত অ্যানালজেসিক গ্রুপ অফ ড্রাগ যেগুলো এখনো বাজারে ইউজ হয়, এখনো না ইউজ হয়, সেজন্য তার মধ্যে একটা হচ্ছে ট্রামাডল, কমনলি তোরা পাবি, এরপরে যখন ইউজ পাবি বা কোনোদিন প্রেসক্রিপশন দেখি ট্রামাডল। আরেকটা হচ্ছে ট্যাপেন্টাডল। ট্রামাডল এন্ড ট্যাপেন্টাডল, দিস আর উইক মিউ রিসেপ্টর অ্যাগনিস্ট। উইক মিউ রিসেপ্টর অ্যাগনিস্ট আলাদা কি প্রপার্টি আছে, দিস উইল অলসো ইনক্রিজ দ্য serotonergic transmission and noradrenergic transmission। হ্যাঁ, নরএপিনেফ্রিন ওই তো রিঅ্যাপটেক কি ইনহিবিট করে, ওই তো আলটিমেটলি ট্রান্সমিশন বাড়াবে, কনসেন্ট্রেশন বাড়বে। তাহলে হচ্ছে নরএপিনেফ্রিন এন্ড 5-হাইড্রক্সিট্রিপটামিন মানে সেরোটোনার্জিক, এই দুটোর আপটেক প্রিভেন্ট করে আর কনসেন্ট্রেশনটা বাড়ায়। ঠিক আছে, তাহলে এই দিস ইজ দ্য এফেক্ট অফ ট্রামাডল এন্ড ট্যাপেন্টাডল। ট্যাপেন্টাডল ইজ এ প্রেগন্যান্সি ক্যাটাগরি সি, যদিও এখন আর ক্যাটাগরি সি এই ডিভিশনটা উঠে গেছে। ঠিক আছে, প্রেগন্যান্সি ক্যাটাগরি এ বি সি ডি এক্স এটা উঠে গেছে, এখন এসে নতুন পিএলএলআর, প্রেগন্যান্সি এন্ড ল্যাকটেশন লেভেলিং রুল। এখন অ্যাডভান্স ড্রাগ রিঅ্যাকশনে এফডিএ তে যেটা ফলো করা হয়, আমরা এফডিএ কে জেনারেলি ফলো করি, তার পিএলএলআর এখন কিন্তু রুল এসেছে, এখন কিন্তু এবিসিডি এক্স এই ক্যাটাগরিটা উঠে গেছে। এখন পুরো ড্রাগের রেসপন্সিবিলিটি যে দিচ্ছে, যে প্রেসক্রাইব করছে তার, সেটাই প্রেগন্যান্সি এন্ড ল্যাকটেশন লেভেলিং রুলে বলা আছে। ঠিক আছে, এবিসিডি এক্স এখন আর নেই, অনেকদিন আগে উঠে গেছে, 2016-17 সালে উঠে গেছে, কিন্তু ক্যাটাগরিটা মনে রাখা দরকার, আমাদের এখানে ইজিলি ইউজ করতে হয়, এক্স শুনলে কন্ট্রাইন্ডিকেটেড। ঠিক আছে, এবার হচ্ছে এরপরে যেটা আছে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পার্শিয়াল অ্যাগনিস্ট। এটা খুব ক্রিটিক্যাল একটা জায়গা, পার্শিয়াল অ্যাগনিস্ট। এবার পার্শিয়াল অ্যাগনিস্ট কি অ্যাগনিস্ট হিসেবে বলা যেতে পারে? কখন অ্যান্টাগনিস্টের মতো কাজ করে? ইন দ্য প্রেজেন্স অফ অ্যাগনিস্ট, ফুল অ্যাগনিস্ট। কারণ তখন যদি সে রিসেপ্টর, তখন যদি পার্শিয়াল অ্যাগনিস্ট গ্রুপ অফ ড্রাগ অকুপাইজ দ্য রিসেপ্টর দ্যাট ক্যান নট exert the full potential বা full agonistic activity and preventing the agonistic drug to produce its full agonistic effect. তাহলে in the presence of agonistic drug, partial agonist group of drug will act as a antagonist. এই partial agonist group of drug টা কিছু পজিটিভ আছে, কিছু নেগেটিভস আছে। ঠিক আছে, পার্শিয়াল অ্যান্টাগনিস্টের মধ্যে কি কি আছে? একটা হচ্ছে কয়েকটা ড্রাগ আছে, সেগুলো লিখলে ভালো হবে। যাই হোক, বিউটরফানল একটা ড্রাগ আছে, পার্শিয়াল অ্যাগনিস্ট, এন্ড বিউপ্রেনরফিন। দিস আর দ্য পার্শিয়াল অ্যাগনিস্ট কোন রিসেপ্টর? মিউ অপিওয়েড রিসেপ্টর, বিউটরফানল এন্ড বিউপ্রেনরফিন। আর আদার আরেকটা ড্রাগ রয়েছে, সেটা হচ্ছে পেন্টাজোসিন। পেন্টাজোসিনও কিন্তু মিউ অপিওয়েড রিসেপ্টরে পার্শিয়াল অ্যাগনিস্ট। এবার বিউপ্রেনরফিন যে ড্রাগটা রয়েছে, সেটা কিন্তু কাপ্পা অপিওয়েড রিসেপ্টরে অ্যান্টাগনিস্ট হিসেবে কাজ করে। কাপ্পা অপিওয়েড রিসেপ্টরে অ্যান্টাগনিস্ট হিসেবে কাজ করে বিউপ্রেনরফিন। আর বিউটরফানল সেটা কাপ্পা অপিওয়েড রিসেপ্টরে অ্যাগনিস্ট হিসেবে কাজ করে। কিন্তু দিস বিউপ্রেনরফিন and butorphanol, this producing partial agonistic activity on the mu opioid receptor. ঠিক আছে, তাহলে এবার এফেক্টে কি পার্থক্য হবে? এই পেন্টাজোসিন যেটা মিউ অপিওয়েড রিসেপ্টরে অ্যাগনিস্ট, আর এটাই পার্শিয়াল অ্যাগনিস্টিক অ্যাক্টিভিটি, পার্শিয়াল অ্যাগনিস্টিক অ্যাক্টিভিটি, এটা অ্যাগনিস্টিক অ্যাক্টিভিটি। পার্থক্য হবে একটাই, যে মিউ কাপ্পা অপিওয়েড রিসেপ্টরে কি হয়? হোয়াট ইজ দ্য এফেক্ট? ডিসফোরিয়া। তাহলে অ্যানালজেসিয়া, সেডেশন এগুলো তৈরি করবে, তার সাথে সাথে
সাইকোমাইমেটিক এফেক্টও তৈরি করে। দ্যাট ইজ দ্য মেইন ডিফারেন্স। ঠিক আছে, এবার পেন্টাজোসিন আর বিউটরফানল তো এএমআই এখনো হয়নি। এএমআই এর ক্ষেত্রে এএমআই অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফারকশন যদি হয় তখন দেখবি মরফিন দেওয়া হয়। অ্যাংজিওলাইটিক একটা এফেক্ট থাকে আর একটা অ্যানালজেসিক এফেক্ট থাকে। কিন্তু পেন্টাজোসিন এন্ড বিউটরফানল ইজ কন্ট্রাইন্ডিকেটেড বিকজ ইট ক্যান ইনডিউস হার্ট রেট বাড়িয়ে দেয় আর একটা ব্লাড প্রেসার বাড়িয়ে দেয়। that will produce deleterious effect on the AMI patient. সেজন্য সমস্ত মরফিন গ্রুপ অফ ড্রাগস or opioids may be used as analgesic and anxiolytic in the acute myocardial infarction, but pentazocine and butorphanol should not be used rather than contraindicated in any condition যেখানে myocardial blood supply is compromised. ঠিক আছে, এবার these are all used to produce analgesia. ঠিক আছে, এবার একটা সাইকোমাইমেটিক এফেক্ট হবে, একটা সাইকোমাইমেটিক এফেক্ট হবে না। আর বিউটরফানল is metabolized by the CYP3A4 and CYP2D6 these enzymes, 3A4 and 2D6 বা CYP enzymes। তাহলে এদের ইন্টারঅ্যাকশন করার সম্ভাবনা কাদের সাথে আছে? those which inhibit the CYP enzymes like HIV protease inhibitor, azole antifungal group of drugs and macrolide group of drugs। এটা যদি এর কনসেন্ট্রেশন বেড়ে যায় তাহলে this can produce toxicity। ঠিক আছে, বিউটরফানল। এবার nalbuphine is a drug, that is mu receptor antagonist but kappa opioid receptor agonist। ঠিক আছে, তাহলে এটা সেই একই ব্যাপার, অ্যানালজেসিক এফেক্ট হবে উইথ সাইকোমাইমেটিক এফেক্ট। These are the effects। আর এরপরে যে ড্রাগটা আসবে, যে ড্রাগগুলো আসবে, that is the antagonist, opioid antagonist। These are the naltrexone, naloxone and naltrexone। এটা কমন। আর কি কি আছে? এবার এর মধ্যেও কিছু ড্রাগ আছে যারা কাপ্পা রিসেপ্টর অ্যাগনিস্টের মতো কাজ করে, মিউ ওপিওয়েড রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, যেমন ন্যালবুফাইন বলে, ন্যালরফিন বলে একটা ড্রাগ আছে, আর লিভ অ্যালরফান এন্ড ন্যালরফিন, মরফিন থেকে এসেছে বলে ন্যালরফিন, স্লাইট মডিফাই করে ন্যালরফিন, মরফিন থেকে ন্যালরফিন এসেছে। তাহলে ন্যালক্সন এন্ড ন্যালট্রেক্সনের মধ্যে পার্থক্য কি? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ন্যালক্সন এন্ড ন্যালট্রেক্সন? ওয়ান ইজ শর্ট অ্যাক্টিং এন্ড ওয়ান ইজ লঙ্গার অ্যাক্টিং। Naloxone is shorter acting and naltrexone is longer acting। তাহলে naloxone কোথায় ইউজ করা যেতে পারে? প্রথমে naloxone কেন দেওয়া হয়? why naloxone? যে যাদের ক্ষেত্রে যে সমস্ত ড্রাগ opioid overdose এর ক্ষেত্রে we can use naloxone as because it is an antagonist of mu opioid receptor। okay, naloxone। তাহলে সবথেকে লাইফ থ্রেটনিং এফেক্টটা কি হয় ওপিওয়েড ওভারশুট বা ওপিওয়েড ওভারডোজ হলে? রেসপিরেটরি ডিপ্রেশন, ওয়ান অফ দা কোমা, তার আগে রেসপিরেটরি ডিপ্রেশন হবে। রেসপিরেটরি ডিপ্রেশন কিভাবে হয়? এনি আইডিয়া হাউ দা রেসপিরেটরি ডিপ্রেশন? সব মেডালাতে গিয়ে কাজ করে, একটা ওখানকার রেসপিরেটরি ডিপ্রেশন ডাউন করে দেবে একটা, আর সেলুলার না আমাদের ক্যারোটিড বডি এন্ড অ্যাওর্টিক বডি যে PaO2 সেন্সর মানে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেনের যে সেন্সর থাকে, পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন ইন আর্টারি ব্লাড ভেসেল, সেটাকে ডিপ্রেস করে দেবে। আর কি হতে পারে? PaCO2 মানে পার্শিয়াল কার্বন ডাই অক্সাইডের কনসেন্ট্রেশন বাড়লে আমাদের যে হাইপারভেন্টিলেশনের যে এফেক্টটা হয়, কার্বন ডাই অক্সাইড কনসেন্ট্রেশন বাড়লে যে হাইপারভেন্টিলেশন সেটাকেও অ্যাবলিশ করে। এইভাবে রেসপিরেটরি ডিপ্রেশনটা করে। ঠিক আছে, আর এটা কোথায় হয়? এই যে কেমো সেন্সরটা কোথায় থাকে সেটা কিন্তু মেডালায় এইভাবে করে। ঠিক আছে, তাহলে এইভাবে এই যে এই অ্যাকশনটাকে ব্লক করে দেয় বলে রেসপিরেটরি ডিপ্রেশন হয়। আর ন্যালক্সন এটাকে প্রিভেন্ট করে বা ন্যালক্সনটাকে অ্যান্টাগোনাইজ করে, তাহলে এটাকে ইউজ করা হয়। আর ন্যালট্রেক্সন কোথায় ইউজ করা যেতে পারে? যেহেতু এটা লং অ্যাক্টিং ড্রাগ, এটা ডি অ্যাডিকশনের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। আর কোথায় ইউজ করতে পারি? ন্যালক্সন, ন্যালট্রেক্সন। ন্যালক্সন তো শর্ট অ্যাক্টিং, অ্যালকোহল ডিপেন্ডেন্স থেকে ইউজ করতে পারি। আর ওপিওয়েড ডি অ্যাডিকশনের পরে যাতে সেটা মেইনটেনেন্স ডোজে থাকে তাহলে আমরা ইউজ করতে পারি।
ঠিক আছে, কিন্তু এদের সাইডে বাজে এফেক্টটা কি? হোয়াট ইজ দ্য ব্যাড এফেক্ট? ইট ক্যান প্রডিউস দ্য উইথড্রল সিম্পটম। যদি ওপিওয়েড রিসেপ্টর ওপিওয়েড অ্যাগনিস্ট খাচ্ছে বা ওপিওয়েড অ্যাগনিস্ট ইনডিউস আছে, তার মধ্যে যদি আমি ন্যালক্সন দিই তাহলে কিন্তু এটা, বা ন্যালট্রেক্সন দিই তাহলে কিন্তু উইথড্রল সিম্পটম প্রেসিপিটেট করবে, এফেক্ট উইথড্রল সিম্পটম উইল বি প্রডিউসড। উইথড্রল সিম্পটমস কি কি হতে পারে? হার্ট রেট বাড়তে পারে, ট্যাকিকার্ডিয়া, ব্লাড প্রেসার বেড়ে যেতে পারে, ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া হতে পারে, বা বিভিন্ন রকম সিক্রেশন যত আছে সব বেড়ে যেতে পারে। এই সমস্ত, হ্যাঁ, এই সমস্ত জিনিসগুলো বা উল্টো এফেক্ট মোটামুটি বলতে পারিস উইথড্রল সিম্পটম যেগুলো আছে সেগুলোকে কিন্তু আরো বাড়িয়ে দিতে পারে। এমনকি সিভিয়ার হলে, সিভিয়ার যদি দেওয়া হয় তাহলে ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া হতে পারে। ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু এগুলোর ওভারডোজও হতে পারে, অথবা ওপিওয়েড অ্যাগনিস্ট যখন দেওয়া হয়েছে তার মধ্যে দিলেও হতে পারে। This can produce naloxone, naltrexone, এগুলো মেইনলি ইউজ করা হয়। তো এই মোটামুটি। আর সিক্রেশন কোন কোয়ারি থাকলে বল। মিউ ডেল্টা কাপ্পা কোথায় কাজ করে, কিভাবে কাজ করে বলো। এনি কোশ্চেন থাকলে বলতে পারো। ওপিওয়েডস এর ক্ষেত্রে মেইন হচ্ছে স্পাইনাল লেভেলে পেন সেনসেশন রিডিউস করা, কিভাবে করে, সেন্ট্রাল লেভেলে কিভাবে পেন সেনসেশন রিডিউস করে, সেন্ট্রাল অ্যাকশন, স্পাইনাল লেভেলে অ্যাকশন, এন্ড পেরিফেরাল লেভেলে আদৌ অ্যাকশন আছে কিনা সেটা নিয়ে কন্ট্রোভার্সি আছে। ইট ইজ অনেক সময় কি করে, সেটা একটা থ্রেশহোল্ড বাড়িয়ে দেয়, পেন থ্রেশহোল্ড বাড়িয়ে দেয়, আর একটা লোকাল অ্যানাস্থেটিক লাইক অ্যাকশন। কোনো কোশ্চেন থাকলে করতে পারিস রিগার্ডিং দ্য ওপিওয়েড। আচ্ছা, ওপিওয়েড কোথা থেকে পাওয়া যায়, মরফিন কোথা থেকে পাওয়া যায়? পপি সিডের কি থেকে? পপি সিড থেকে গুঁড়ো করলে হয়ে যাবে? কাঁচা থেকে পাওয়া যায় না পাকা থেকে পাওয়া যায়? কাঁচা থেকে, কাঁচা ছাল থেকে, ক্যাপসুল থেকে, সিড ক্যাপসুল থেকে পাওয়া যায়। আর কি কি থাকে বলতো মরফিনের সাথে? আর কি কি থাকে? আর কি কি থাকে পপি সিডে? আর কি কি থাকে পপি সিডসে? আর কি কি থাকে মরফিন ছাড়া? মরফিন তো একটা অ্যালকালয়েড গ্রুপ অফ ড্রাগ, তাই তো? অ্যালকালয়েড, ইট ইজ অ্যান অ্যালকালয়েড। আর কি কি আছে? মরফিন, থিবেইন, থিবেইন, আর এদিকে হচ্ছে প্যাপাভেরিন এন্ড নস্কাপিন। মরফিন, থিবেইন, কোডেইন, এটাও থাকে। আচ্ছা, হেড ইনজুরি তোদের এটা পড়ানো হয়েছে? হেড ইনজুরিতে মরফিন দেওয়া যায় কিনা পড়ানো হয়েছে তো? না পড়ানো হয়েছে না হয়নি? পড়ানো হয়েছে কি হয়নি বুঝেছিস কি বুঝিনি জিজ্ঞেস করিস। পড়ানো হয়েছে না হয়নি? কেন দেওয়া যাবে না মরফিন দেখিয়েছিল? তাহলে ঠিক আছে। why morphine should not be given in head injury patient? শুধু আইসিএফ বাড়বে, ইন্ট্রা সিএসএফ, শুধু সিএসএফ প্রেসার বাড়বে, আর কি হবে? হ্যাঁ, না না, সেটা তো সিএসএফ প্রেসার বাড়বে, সেরিব্রাল ভ্যাসোডাইলেটেশন হবে, সেখান থেকে সিএসএফ প্রেসার বাড়বে, আর কি হবে? PaCO2 বাড়লে ভ্যাসোডাইলেটেশন হয়, ভ্যাসোডাইলেশন হলে সিএসএফ প্রেসার বাড়ে, সেটা একটাই পার্টি, তুমি ডিফারেন্ট করে, সেটা আলাদা কিছু না। আর কি হবে? হার্ট রেট কমা থেকে সেডেশন হবে, প্রথম জিনিস একটা হতে পারে। আরেকটা আর কি হতে পারে? সেডেশন হয়, আর কি হয়? মিওসিস হয়। হেড ইনজুরিতেও মিওসিস হয়। তাহলে যদি আমি হেড ইনজুরিকে আমি ফলো আপ করি, সেখানে যদি হেড ইনজুরির মিওসিস না মরফিন ইনডিউস মিওসিস, সেটা আমি ডিস্টিংগুইশ করতে পারবো না। আর কি হবে? ভমিটিং টেন্ডেন্সি বাড়ে। আরেকটা কি হয়? কাফ রিফ্লেক্সে কি করে? সাপ্রেস করে। তাহলে এইবার যদি একটা পেশেন্ট যদি ধর হেড ইনজুরি নিয়ে এসেছে, সে টু সাম এক্সটেন্ট অল্টার্ড সেন্সোরিয়ামে আছে বা ড্রাউজি আছে, আমাদের যদি কাফ রিফ্লেক্স সাপ্রেস থাকে, কাফ রিফ্লেক্স কেন হয়? why? কেন? এটা ইট ইজ এ প্রোটেক্টিভ রিফ্লেক্স। ট্রাকিয়ার মধ্যে কিছু গেলে সেটাকে এক্সপাস করে দেওয়া হয়। তাহলে কাফ রিফ্লেক্স যদি সাপ্রেস থাকে, এদিকে নজিয়া ভমিটিং যদি ইনডিউস হয়, তাহলে দেয়ার ইজ এ চান্স অফ অ্যাসপিরেশন। পেশেন্ট হেড ইনজুরিতে না মরলেও এদিকে লাংস ফুটে যাবে। পেশেন্ট হেড ইনজুরি যখন অ্যাসপিরেশন হবে, অ্যাসপিরেশন নিউমোনিয়া, সেটা আরো সিভিয়ার হয়ে যেতে পারে। আর সিভিয়ার অ্যাসপিরেশন হয়ে গেলে পেশেন্ট মারা যেতে পারে কিছুক্ষণের মধ্যে।
তাহলে these are the all effects. একটা meiosis I cannot distinguish what is the reason behind the meiosis. Is it the head injury or is it the morphine injury? আর কি হতে পারে? একটা আইসিএফ প্রেসার, এটা তো বলে কি বলে সিএসএফ প্রেসার বাড়বে, সেটা তো ঠিক আছে, পিএসিও2 বাড়বে, এটা ঠিক আছে, নরমাল আছে। কাফ রিফ্লেক্স সাপ্রেশন, দেয়ার ইজ এ ভমিটিং। এবার এই যে ভমিটিং, আমরা হেড ইনজুরি হলে অনেক পেশেন্টকে আমরা কি জিজ্ঞেস করি যে ভমিটিং হয়েছে কিনা, ইজ দেয়ার ইজ এনি ভমিটিং। তাহলে এটা মরফিন ইনডিউস ভমিটিং না হেড ইনজুরি ইনডিউস ভমিটিং সেটাও বুঝতে পারবো না। এটা একটা। আর কি হচ্ছে, হেড ইনজুরি হচ্ছে, ভমিটিং হলো, এবার কাফ রিফ্লেক্স সাপ্রেসড হলো, তাহলে দেয়ার ইজ এ চান্সেস অফ ডেভেলপিং অ্যাসপিরেশন নিউমোনিয়া। সবকটা এফেক্টই আছে, ঠিক আছে। এনি আদার কোশ্চেন? কোশ্চেন থাকলে করতে পারো। আচ্ছা, মিওসিস কিভাবে হয় বলতো? হাউ দ্য মিওসিস হ্যাপেন্স ইন মরফিন ইনডিউস মিওসিস কিভাবে হয়? এডিঞ্জার ওয়েস্ট্রাল নিউক্লিয়াসে প্যারাসিম্প্যাথেটিক আউটফ্লো বাড়িয়ে দিচ্ছে, আলটিমেটলি গাবার্জিক যে নিউরোট্রান্সমিশন সেটাকে ইনহিবিট করছে, ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার গুলোকে বন্ধ করছে, তারপরে এক্সাইটেটরি ট্রান্সমিশনটা ফ্লো বাড়ছে, দিয়ে সিলিয়ারি গ্যাংলিয়ন দিয়ে মিওসিস হচ্ছে। তাহলে এই মিওসিসটা কি লাইট সেনসিটিভ হবে না হবে না? দিস ইজ নট লাইট সেনসিটিভ, লাইটে কিন্তু সেনসিটিভ হবে। So we'll start today. Our topic is bacillus. Okay. Okay. Bacillus is a gram positive or gram negative. Any comment? So this will be another 30 minutes lecture. Okay. For bacillus, but it is more related today is a clinics. ঠিক আছে, একটু ভালো করে শোনো, অনেকটা ক্লিনিক্যাল ওরিয়েন্টেড আজকে টপিকটা, শুনতে একটু আগের গুলোর থেকে একটু ভালো লাগবে। So it is a gram positive bacteria, right? Spore forming bacilli belong to two genera. Ekta hoche bacillus and another is a clostridium. So we know there is a gram positive bacteria, staph, strepto, right? Ebare staph is a gram positive clusters. Strepto is a gram positive in chains, ঠিক আছে? And another bacteria gram positive with spore forming. Spore forming দুটো ভাগে ক্লাসিফাই করা যায়, একটা হচ্ছে বালজিং স্পোর, একটা হচ্ছে নন বালজিং স্পোর। Now, bacillus is a obligate anaerobes having non-bulging spore, and clostridium they are obligate anaerobes with bulging spore. তাহলে তিনটে টাইপে আমরা কি পেলাম গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া ইন ক্লাস্টার্স আর স্ট্যাফ, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া ইন চেইনস আর স্টেপ্টো, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া উইথ স্পোর্স, bulging spore, non-bulging spore. So today we will discuss non-bulging spore, that is bacillus. Now, there are two types of mainly bacillus we are commonly encountered. One is Bacillus anthracis and another is a Bacillus cereus. Bacillus anthrax, I think you have heard the name because once upon a time anthrax is a terrified organism, is used as a what? Bioterrorism. রাইট, ছোটবেলায় অনেক সময় আমরা শুনেছি অ্যানথ্রাক্স হয়ে যেতে পারে, কেউ চিঠি চাপাটিতে পাঠিয়ে দেবে। সো অ্যানথ্রাক্স once upon a time used as a bioterrorism. So Bacillus anthracis is a causative agent of a zoonotic disease called anthrax. Anthrax mainly is a zoonotic disease, sometimes it affects human. It is also again important recently because ability to use biological weapon, that is called bioterrorism. Morphology, these are gram positive large rectangular rods arranged in chains, non-motile, capsulated, bearing non-bulging oval spore. Capsule is a polypeptide nature. So these are the bacillus, right? Spores are never found in the animal body during the life, but are found in culture or in soils. আমরা যদি ডাইরেক্ট কালচার করি সেখানে আমরা কখনো মানে স্পোরটা ডাইরেক্টলি পাওয়া যায় না বডিতে, আইদার সয়েল থেকে পাওয়া যায় না হলে কালচার করলে। Sporulations occur under the unfavorable conditions. Robert Koch's first postulates has been described by these organisms. প্রথম যে ব্যাকটেরিয়া has been seen under microscope, that is this organism. So this is some kind of historical importance of the bacillus. Three historical aspects. One, Koch's postulate, Robert Koch first identified these organisms. Second, it acts as a bioterrorism weapon. And third,
cause postulate made by this organism. In culture, bacilli are arranged end-to-end long chains, right? Here you can see these are the bacilli, end-to-end is a long chain. End of the bacilli is a truncated concave. এই যে এন্ডটা কনকেভ থাকে, তো somehow swollen so that in a chain of bacilli present as bamboo stick appearance, এটা বাঁশের মতো দেখতে হয়, it's called bamboo stick appearance. Culture, bacillus anthracis is a aerobes and facultative anaerobe, temperature 12 to 45 degree, nutrient agar কি রকম দেখতে লাগে, how it looks like. Under the low power of the microscope, the age of the colony is found composed of long interlacing chains of the bacilli resembling lock of matted hair, so called medusa head appearance. This is the এই যে সাইডের যে পার্টটা ম্যাটেড হেয়ারের মতো লাগছে, দিস ইজ কল্ড মেডুসা হেড অ্যাপিয়ারেন্স। এবার ব্লাড আগার যদি আমরা যখন এটাকে কালচার করছি, দ্য কলোনিজ আর নন হিমোলাইটিক, অকেশনাল স্টেনস প্রডিউস এ ন্যারো জোন অফ হিমোলাইসিস। জিলেটিন স্ট্যাপ কালচার, এটা একটা জিলেটিন মিডিয়া, সেমি সলিড মিডিয়া, এখানে যদি আমি একটা ইনাকুলেটিং লুপ নিয়ে যদি স্ট্যাপ করি, তাহলে এটা উপরের পার্টটাতে, আপার পার্ট অফ দ্য স্ট্যাবিং পার্ট ইজ হ্যাভিং মোটিলিটি, বিকজ এইখানে ও অক্সিজেনটা পাচ্ছে, বিকজ ইট ইজ অ্যারোবিক অর্গানিজম, আপার পার্টে তাই এখানে কিছুটা মোটিলিটি পাওয়া যায়, দ্যাটস ওয়াই ইটস লুক ফার্টি অ্যাপিয়ারেন্স। সিলেক্টিভ মিডিয়া, প্লেড মিডিয়া কনসিস্টিং অফ হার্ট ইনফিউশন সাগার। কেন আমার সিলেক্টিভ মিডিয়া আমার দরকার, বিকজ আমরা যখন পিওর কলোনি আইসোলেট করব তখন আমার সিলেক্টিভ মিডিয়া লাগবে, বিকজ সিলেক্টিভ মিডিয়া বাকি যে কমেন্সালস গ্রোথ গুলো থাকে, কন্টামিনেশন গুলোকে ইনহিবিট করে, লাইক পলিমিক্সিন, লাইসোজাইম, ইথিলিন, ডাইমিন, টেট্রাস অ্যাসিটিক অ্যাসিড, এইগুলো বাকি যে অর্গানিজমস গুলোকে ইনহিবিট করে, and we can get a pure colony by this selective media. Solid media with penicillin. When we added penicillin to the solid media, there is called colony, looks like string of pearl appearance. Biochemical reactions, glucose, maltose, sucrose fermented with acid, catalase positive and nitrate reduction test positive. Resistance, these bacteria vegetative forms are destroyed in minus 60 degrees centigrade in 30 minutes. Spore form viable for years in soil. Autoclaving kill can anthrax spores. 4% potassium permanganate in 15 minutes kill anthrax spores. So this slide is not at all important, so I skip it. Now virulence factor. This is the most boring part of the any microbiological slides. Virulence factor. অতটাও আমাদের জীবনে কাজে লাগে না, কিন্তু এক্সাম পারপাসে জাস্ট নামগুলো একটু মনে রাখতে হয়। সো হোয়াট ইউ উইল রিমেম্বার, জাস্ট 3 নেমস, ওয়ান ইজ অ্যান্টিজেন and another is toxins. Antigens is the 3 type of antigen, just remember that name, বাকি কিচ্ছু লাগবে না। ক্যাপসুলার অ্যান্টিজেন, সেল ওয়াল অ্যান্টিজেন, সোমাটিক প্রোটিন অ্যান্টিজেন, and there is a anthrax toxins. এই anthrax toxins, these are type ট্রাইপেট্রাইড টক্সিন, দিস কনসিস্ট অফ 3 ফ্র্যাগমেন্টস। এই তিনটে একসাথে না হলে কখনো টক্সিনসটা কাজ করতে পারে না। ইডিমা ফ্যাক্টর, প্রোটেক্টিভ ফ্যাক্টর, লিথাল ফ্যাক্টর। These fragments are non-toxic individually, but in combinations they produce local edema and generalized shock. Now clinical manifestations. Anthrax কি করে actually আমাদের? Anthrax দুটো পার্টে আমরা clinical manifestation ভাগ করতে পারি। The classifications can be made based on first animal infections, that is zoonotic anthrax, and another is a human anthrax. Human anthrax can be another classified into 2 parts, cutaneous anthrax and pulmonary lung part, involving when lung part, this is called pulmonary anthrax. So first is a zoonotic part. And anthrax is primarily a zoonotic disease, mane it affects animals. Herbivorous animals such as cattle, sheep, and less often horses and pigs are affected more commonly. Infections occurs in susceptible animals by ingestions of the spores from the soils. That infected animal discharge large amount of bacilli from the mouth, nose and rectum. These bacilli sporulate in the soils and remains the source of infections for the man. Human anthrax. Transmissions by cutaneous modes. Suppose আমাদের একটু কোথাও কেটে গেল বা there is kind of abrasions. If say soil যে স্পোরটা থাকে, if it get contaminated with that abrasions, it causes cutaneous anthrax. Inhalations of spore causes pulmonary anthrax. Inhalations of the cases of the animals drying of the anthrax containing spores manifest as bloody diarrhea indirectly through fomite. Very rare.
So we have discussed cutaneous anthrax, pulmonary anthrax, and intestinal anthrax is very rare. So this is the cutaneous anthrax. Spores enter through the abrated skin, germinate and multiply in the site of the entry, localized lesions, face, neck and hand. First a papule hobe, these are the papule vesicle, then pustula, then centrally necrosis happened and black correlations. This is day 10 of the picture. These are all the pictures of the cutaneous anthrax. Now pulmonary anthrax. Pulmonary anthrax happened by the mode of the inhalations, transmissions of the spore. Inhalations of the dust or the filaments of the wool forms of the infected animals, particularly in wool's factories. Hemorrhagic pneumonia can occur. Bacilli spread by the lymphatics or blood leading to bacteremia and meningitis. Intestinal anthrax is very rare. All the clinical conditions lead to the septicemia anthrax if not treated early. It is a highly fatal disease. Now epidemiology of the human anthrax, in non-industrial cases it is result from the agriculture and exposure to the animal. In industrial cases it results from infected animal products such as hides, bristles and wools. Now laboratory diagnosis. How we can diagnose anthrax? So first the specimen collection, pass, yes, for the cutaneous anthrax, pass from the swab, sputum from the pulmonary anthrax, blood in case of septicemia, CSF for hemorrhagic meningitis, gastric aspirate, feces and food, intestinal anthrax, earlobe from dead animal. Now direct smear. In each and every laboratory diagnosis, so first part is a sample transmission, second is a direct demonstrations or gram staining. Direct demonstration is a gram staining, gram positive rectangular bacilli. You can see this is a gram positive rectangular bacilli. McFadden reactions is a polypeptide capsule, can be demonstrated by staining with GERDS polychrome methylene blue stains. Shows amorphous purple capsule surrounding the blue bacilli. So polychrome methylene blue এটার সাথে যদি টিস্যু ম্যাটেরিয়াল কে মিক্স করা হয়, সারাউন্ডিংস এ পার্পলস কালার আমাদের ক্যাপসুলার অ্যান্টিজেনটা দেখা যায়. This is called McFadden's reactions. Direct immunofluorescence test if detect capsular and cell wall polypeptide antigen by using fluorescent tagged monoclonal antibody. Ascoli's thermo precipitation test. It is a ring precipitation test done when the sample is putrid from the bacilli and likely to be non-viable. Tissue sample grounded in salines and boiled with filter. This antigenic extract is layered over anthrax antiserum on a narrow capillary tube. A ring of the precipitations appears at junctions of two liquid within 15 minutes. Again culture, we have already discussed nutrient agar, looks like medusa head appearance colony, blood agar, dry wrinkled non-hemolytic colony, gelatin stab agar, inverted fat tree appearance. Now there is two selective media, solid media with penicillin looks like stings of pulse colony, and plate media is inhibited growth of contaminate, that is a selective media. Culture smear reveals bamboo stick appearance, that is long chain bacilli with non-bulging spore. Spores can be demonstrated by using special stains such as hot malachite green. And serology, antibodies appear in convalescent sera and can be detected by ELISA and immunodeficiency in gel method. Now what is the treatment? Penicillin, erythromycin, antitoxins in the emergency cases. Prophylaxis such as animal vaccines, human vaccines are the prophylaxis. Then for another part, Bacillus cereus. Bacillus cereus generally cause diarrhea. Anthrax a two-part, cutaneous anthrax, pulmonary anthrax, and Bacillus cereus mainly cause diarrhea. Sometimes we are suddenly we have an emesis or what happened, diarrhea occur after ingestions of biryani or fried rice. So there is a mainly source of organism is a Bacillus cereus. It is a normal habitat of soil, also widely isolated from the food items such as vegetable, milk, cereals, spices, meats and poultry. It is an important agent of the food poisoning in man. Now food poisoning, it produces two type of toxin, diarrheal toxins and emetic toxins, cause emetic type of food poisoning. Now these are the two toxins,
diarrheal type of Bacillus cereus and emetic type of Bacillus cereus. Both are secreted in intestines, similar to the Clostridium perfringens. It is a preformed toxin formed in diet, similar to Staph aureus. Heat labile, heat stable. Food items contaminated meat, vegetables, dried beans, cereals. In emetic type is mainly rice, Chinese fried rice or biryani. Clinical features: diarrhea, fever, abdominal cramp. It's mostly vomiting and abdominal cramp. Now, emetic toxin is a heat-stable preformed toxins resembling Staph aureus enterotoxins. It acts immediately on the intestine so that incubation period of the food poisoning 1 to 6 hours. Just ingestions of the biryani from or fried rice 2 to 3 days old from your fridge. So suddenly you have a vomiting. You might be infected with Bacillus cereus. Diarrheal toxins, organism secretions these toxins only after entering into the intestine, hence the incubation period is longer. Ocular disease, it causes severe keratitis and panophthalmitis following trauma to the eye that may lead to the loss of visions. Other conditions, it rarely causes systemic infections including endocarditis, meningitis and osteomyelitis. Laboratory diagnosis. How can we diagnose Bacillus cereus? Bacillus cereus can be isolated from the feces by using selective media such as MIPA, PEMBA, and these are both selective media. It is a motile, non-capsulated and non-susceptible to gamma phage. Treatment. Disease is mild and self-limiting, require no specific treatment. But Bacillus cereus is susceptible to clindamycin, erythromycin, vancomycin, aminoglycosides and tetracycline. It is resistant to penicillin and trimethoprim. Control: adequate food hygiene is to be maintained while storing and cooking food, especially rice, and reheating should be rapid. Done. কেউ কিছু শোনেন? কারোর কোনো প্রশ্ন আছে? কেউ তো শোনেই নি। তাহলে আমরা অ্যানথ্রাক্সের জিস্টটা যদি পড়ি, একটা জিস্ট বলে দিচ্ছি, সবাই লাস্ট 2 মিনিট এই মোবাইলটা রাখ না। আমরা যদি জিস্ট করি, ব্যাসিলাস অ্যানথ্রাক্স কি গ্রাম পজিটিভ, সবাই 2 মিনিট শুনে নেন, 2 মিনিট জাস্ট জিস্ট পয়েন্টস। ব্যাসিলাস অ্যানথ্রাক্স কি গ্রাম পজিটিভ অর্গানিজমস, রাইট? দিস ইজ ক্যান বি টু টাইপ অফ মেইনলি ক্যান ইনফেকশনস। একটা হচ্ছে আমাদের anthrax, that is called cutaneous anthrax and pulmonary anthrax, and Bacillus cereus, that is called diarrhea and emesis. Laboratory diagnosis can be given. So last যে 4-5টা স্লাইডস আছে সেইটাই তোমাদের মেন ইম্পর্টেন্ট পার্ট। বইয়ে অনেক কিছু লেখা আছে, বাট দিস স্লাইডস ইজ এনাফ। এইটুকুনি একটু জাস্ট স্লাইডসটা পড়ে নেবে। শাস্ত্রীতে আই থিঙ্ক অনেক ইলাবোরেটলি দেওয়া আছে, ঠিক আছে? আর অ্যানথ্রাক্স নিয়ে খুব একটা আন্ডার গ্র্যাজুয়েটে কোশ্চেন খুব কম আসে। চলো টাটা।